যায় আমরা আপনারা জানেন অনেকেই এখানে আছেন আমাদের একটা বুক লঞ্চিং হবে ব্রেইন এই বুকটা পাবলিশ করেছে অগ্নিঝরা বর্ষা এই ব্রেইনের এক্সিকিউটিভ ডাইরেক্টরকে আমি রিকোয়েস্ট করব ডক্টর শফিক রহমান এই সেশনটা পরিচালনা করার জন্য ধন্যবাদ। হ্যালো, হ্যালো। হ্যাঁ, অনেকেই হয়তো কনফিউজ হয়ে যাবেন এখানে নাগরিক কোয়ালিশন এবং অন্যান্য এর মধ্যে আবার ব্রেইন কেন? এটা আসলে আমরা কিন্তু একটা ইকোসিস্টেম। ব্রেইন, ভয়েস ফর রিফর্ম আমরা প্রতিষ্ঠান এবং সেই সাথে আমরা এদের মাদার প্ল্যাটফর্ম হলো গিয়ে নাগরিক কোয়ালিশন। আমাদের নাম হয়তো শুনেছেন আপনারা অনেকেই। আমরা অনেক কার্যক্রম করছি এবং ইকোনমিক রিফর্ম আমাদের অন্যতম প্যাশন প্রজেক্ট। আমাদের ফাহিম মাসরুর এবং আরও অনেকেই সে ব্রেইনেরও সদস্য। তা ব্রেইন প্রতিষ্ঠানটার যাত্রা শুরু হয়েছিল ভার্চুয়ালি, এটা ছিল অনেক আগে থেকেই। আমরা প্রবাসী অনেক অ্যাক্টিভিস্ট, অনেক একাডেমিশিয়ান, আমরা বিভিন্ন কারণে বাংলাদেশের ডেমোক্রেসির প্রয়োজনীয়তা কি এটা নিয়ে বহু আগে থেকে লেখালেখি করছি এবং এটা নিয়ে আমরা করেছিলাম। এটা ভার্চুয়াল একটা নেটওয়ার্ক ছিল আমাদের। কিন্তু জুলাইয়ের আন্দোলনের পরে, সফলতার পরে আমরা ঠিক করি যে আমরা আত্মপ্রকাশ করব, অফিসিয়ালি আত্মপ্রকাশ করব একটা ব্রিক অ্যান্ড মর্টার রিয়েল অর্গানাইজেশন হিসেবে। কারণটা কি? কারণ যদিও অনেকটা আবেগের কথা শোনায়, কিন্তু আমরা আসলেই মনে করি যে জুলাইয়ের সময় বাংলাদেশের একটা, বলতে গেলে একটা সেকেন্ড রিবার্থ হয়েছে, মানে রিবার্থ হয়েছে। এবং এই কারণ রিবার্থ কিভাবে হয়েছে, আমাদের অনেকের কাছে যারা আমরা বাইরে ছিলাম ওই সময়টায়, জুলাই ছিল একটা অবিস্মরণীয় মুহূর্ত, একটা ঐক্যের মুহূর্ত। আমরা বলতে গেলে মানুষজন দিনে দিনে আমরা একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম যে দেশে এগুলা এটা কি হচ্ছে যেটা আমরা কখনো চিন্তা করিনি। আমি উপদেষ্টা মাহফুজের সাথে এক ব্যক্তিগত একদিন আলাপের প্রসঙ্গে এটা নিয়ে যখন বলছিলাম, তা মাহফুজ বলেছিল যে এটা ইট ওয়াজ এ স্পিরিচুয়াল মোমেন্ট। হ্যাঁ, দ্যাট ওয়াজ পারফেক্টলি ট্রু। আর স্পিরিচুয়াল মোমেন্টই ছিল জুলাই। এবং স্পিরিচুয়াল মোমেন্ট জিনিসটা কি, মানুষ বলা হয় যে কোনো একটা মানুষ যখন ব্যক্তিগতভাবে স্পিরিচুয়াল মোমেন্ট হয়, তার মানে ইট চেঞ্জেস হিমসেলফ। একটা স্পিরিচুয়াল মোমেন্ট পাওয়ার পর মানুষ তখন চেঞ্জ হয়। এবং একটা জাতীয় যদি একটা স্পিরিচুয়াল মোমেন্ট হয়, এটা একটা জাতির জন্য চেঞ্জ হওয়ার একটা সুযোগ। সুতরাং আমরা আমরা জুলাইকে নিয়ে অনেকেই অনেক সিনিক্যাল হয়ে গেছি। অনেকে মনে করছি যে আমরা সে হয়তো পারছি না আমাদের জাতীয় ক্যারেক্টার, অনেকে পেসিমিস্টিক হচ্ছে। কিন্তু আমরা স্টিল মনে করি যে না, আমরা একটা রিয়েলি একটা স্পিরিচুয়াল মোমেন্ট ছিল। এবং আমাদের ব্রেইনের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হলো এই স্পিরিচুয়াল মোমেন্টটা ধরে রাখা এবং এই বইটা প্রকাশ করাটা এই প্রজেক্টেরই অংশ। এটার প্রায় 1 বছর ধরে আমরা বিভিন্ন অ্যাক্টিভিস্ট সবার কাছে করে তারা তাদের ওই সময়ের প্রত্যক্ষ অভিজ্ঞতা এগুলো আমরা তাদের লিখতে অনুরোধ করেছি, লিখতে বলেছি এবং তাদের কাছে করে আমরা এটা প্রকাশ করেছি। তবে এটা আমাদের জুলাই নিয়ে বিভিন্ন রকম প্রকাশনার জাস্ট শুরু মাত্র। আমরা আশা করছি এরকম আরও বই আমরা প্রকাশ করব। আমরা আরও অনেক ভিডিও বা বিভিন্নভাবে করব। এটার কারণটা কি? আমরাও সবাই অনেকে বলে যে একটা কথা আছে যে ইতিহাস কেবলমাত্র বিজয়ী লেখে। না, এটা কিন্তু ঠিক না। ইতিহাসে অনেক আছে যে বিজয়ী না, পরাজিতরাও কিন্তু ইতিহাসে লেখে। সেই প্রাচীনকালের দেখা যায় যে পারস্য সাম্রাজ্য প্রথমে গ্রিকদের সাথে, পরে রোমানদের সাথে 1000 বছর ধরে যুদ্ধ করেছে, অনেক যুদ্ধে জিতেছে, অনেক হয়েছে। কিন্তু দেখেন যে ইতিহাস কিন্তু লিখেছে কিন্তু মেইনলি গ্রিকরা এবং তারপর রোমানরাই। পারসিকদের হাতে দে ডিডন্ট লিভ এনি রেকর্ড। তাদের হাতে কিন্তু সেই সময়ের বয়ান তেমন একটা নেই। তারা অনেক কীর্তি করেছিল। এবং আধুনিক সময় এটা আমরা অনেক দেখেছি যে আমেরিকান সিভিল ওয়ারের পরে তখন বিভিন্ন কারণে সাউদার্ন যারা পরাজিত, যারা স্লেভারির পক্ষে ছিল, তারা হেরে যে তারা ওই পরাজিতের বয়ানে তারাই ইতিহাসকে লেখা শুরু করে, বিভিন্নভাবে করে। এবং পুরা সাউথ ভরে যায় সেই সাদার্ন জেনারেল যারা স্লেভারির পক্ষে যুদ্ধ করেছিল তাদের মনুমেন্ট, তাদের নর্থ তেমন একটা গ্রাহ্য করেনি। পরে 20 শতাব্দীতে এসে তখন তারা মনে করে যে না, এই ইতিহাসের বয়ান তো পুরা সাউদার্ন কনফারেন্সের পক্ষে চলে যাচ্ছে। তো সুতরাং এটা আমাদের খেয়াল রাখতে হবে যে যুদ্ধে শুধু বিজয়ীরাই ইতিহাস লেখে না, পরাজিতরাও লেখে। এবং আমরা যদি বিজয়ীরা যারা আমরা মনে করি যে আমরা জুলাইয়ের বিজয়ীর পক্ষ, আমরা যদি এই ইতিহাসের বয়ানটা লেখাতে আমরা যদি মনোযোগ না দেই, তাহলে কিন্তু একসময় দেখা যাবে এই পরাজিতরা এটা লেখা শুরু করেছে। সুতরাং আমাদের এটা খেয়াল থাকতে হবে। এবং এই বয়ানটা কেন ইম্পর্টেন্ট, ইতিহাসের এই ন্যারেটিভগুলা আমরা মনে করি জাতিকে একটা বড় কিছু করার জন্য অনুপ্রাণিত করে। যেটা বলেছিলাম স্পিরিচুয়াল মোমেন্ট। কেন এই ধরেন যে সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যে
ব্যাটল অফ ব্রিটেন, এই জিনিসটা ব্রিটেন বারবার তুলে আনে কেন, যে ব্রিটেন স্ট্যান্ডস অ্যালোন। যখন ফ্রান্স পরাজিত হয়ে যাওয়ার পর দুনিয়ার আর কেউ ছিল না, তখন ব্রিটেন একা দাঁড়িয়েছিল জার্মানির বিরুদ্ধে। এটাকে তারা বারবার, মানে এত বেশি মুভি এত কিছু ইয়ে করে, অনেকে হয়তো মনে করে যে এটা একটা খেলো হয়ে গেছে, কিন্তু তারা মনে করে যে এই জিনিসটাকে দিয়ে তারা ওই ন্যাশনাল ইউনিটিকে হার্ক ব্যাক করে। আমেরিকা দেখেন যুদ্ধের এত কিছু ইয়ে থাকে, নরম্যান্ডি ডি-ডে ল্যান্ডিং 6ই জুন, এটাকে খুব বড় করে বলে যে ওই সময় আমাদের পুরুষরা, আমাদের ছেলেরা যেভাবে মেশিন গানের সামনে বিচের মধ্যে নেমে গেছিল, এটাকে তারা অনুপ্রেরণার কাজ ইউজ করে। আমাদের সময়ে এই যে আমাদের যে জুলাই যোদ্ধারা ছিল, তাদের যে বীরত্বটা, তারা যে রাস্তার মধ্যে কোনো অস্ত্র ছাড়া সবার সামনে নেমে গিয়েছিল, আমরা তো এই কথাগুলো বলে গায়ের মধ্যে শিহরণ দিয়ে ওঠে যে ওই যে পুলিশের যে উক্তিটা, যে গুলি মারলে একডি মরে বাকিগুলি নড়ে না, মানে আমরা এটা আসলে লেখার মতো, এই যে আমাদের প্রচণ্ড বীরত্বের কিছু মুহূর্তগুলো আছে, আমাদের সবার মধ্যে যে আবেগটা এসেছিল, এই আবেগগুলো আমাদেরকে একটা বড় কিছু করার জন্য, আমাদের নিজস্ব ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ, এগুলো অতিক্রম করতে যাতে আমাদেরকে ইয়ে করবে। কারণ আপনি যখন বড় কিছু দ্বারা অনুপ্রাণিত হন, তখন বড় কিছু একটা করতে চান। আমাদের জাতির জন্য এই বড় কিছু করার অনুপ্রেরণাটা খুবই দরকার। সুতরাং এটাই আমাদের ব্রেইন থেকে একটা, আমাদের অন্যতম একটা প্রয়াস। আমরা আশা করছি যে আমরা এরকম এই কার্যক্রম আরও চালিয়ে যেতে পারবো। আমরা খুবই সম্মানিত আছি যে আমাদের সাথে এসেছেন মানে দুজন জুলাইয়ের বিখ্যাত বীর, উপদেষ্টা মাহফুজ এবং হাসনাত আবদুল্লাহ। আমাদের প্রধান অতিথি থাকার কথা ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কিন্তু আনফর্চুনেটলি একটা পলিটিক্যাল এক্সপিডিয়েন্সির কারণে উনি রিগ্রেট করেছেন জাস্ট কালকে রাতের বেলা। এখন তো পলিটিক্যালি খুবই অবস্থা চলছে, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে আমি এবং ফাহিম মাসুদ তার কাছে বইটা দিয়েছিলাম, এবং উনি খুবই খুশি হয়েছিলেন বইটা নিয়ে, সাথে সাথেই উল্টে দেখেছেন এবং হি অ্যাপ্রিসিয়েটেড দিস ভেরি মাচ। সুতরাং আশা করছি তাকে সামনে আরেকদিন আমরা আনতে পারবো কোনো একটা আমাদের প্রোগ্রামে। তা আমি এখন আর কথা না বাড়িয়ে আমাদের এখন বিশেষ অতিথি, সম্মানিত অতিথি মাহফুজ আলম, সরকারের উপদেষ্টা, তাকে অনুরোধ করছি আমাদের বইটা নিয়ে, জুলাই নিয়ে কিছু বলার জন্য, যেটা মনে হয়। এই আমার পাশে দুইজন অতিথি কেউ আসে নাই, এখন হাসনাত আছে। হাসনাত, আশা করি হাসনাত বলবে। যাই হোক, আমার মনে হয় যে এটা একটা ভালো প্ল্যাটফর্ম, যে এখানে গত কালকে থেকে আজ পর্যন্ত রিফর্ম নিয়ে আলোচনা হচ্ছে। রিফর্মের বিষয়গুলো হচ্ছে যে এখন সবাই বলেন যে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমরা রিফর্মের একটা সুবর্ণ সুযোগ পেয়েছি। কিন্তু আমি এই পুরো আলোচনাটা এখানে যতক্ষণ একটা সেশন পেয়েছি, যতটুকু বুঝলাম, মূল প্রশ্নটা আসলে ভালো ভালো পলিসি দেওয়া না। মূল প্রশ্নটা আসলে আমাদের যে তর্ক, প্রত্যেকবার যখন পরিবর্তন হয় 1990 সালের পরেও অনেক বড় বড় আমরা রিকমেন্ডেশন জমা দেওয়া হয়েছিল সেই সময়কার গভর্নমেন্টকে। আমরা 96 সালেও আওয়ামী লীগ আসার পরে অনেকগুলো রিফর্ম প্রপোজাল দেওয়া হয়েছিল। আমাদের যে যেই তত্ত্বাবধায়ক সরকার, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বা 111-এর সরকার যেটাকে আমরা বলি, সেখানে আমরা দেখলাম যে ওখানে অনেকগুলো বক্তব্য, অনেকগুলো ইভেন বাস্তবায়নে আমরা দেখছি কিছু বিষয়। এখন আমরা যেখানে আসছি সেখানে হচ্ছে অনেকগুলো জিনিস আমরা করার চেষ্টা করতেছি গভর্নমেন্ট থেকে, এবং অনেক জিনিস আমরা করতে পারছি, কিন্তু আবার অনেক জিনিস করতে পারিনি। তো আসলে আমি আজকে যেটা বলতে চাই যে আসলে রিফর্মসের যে ইস্যুটা আসলে অনেক একটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। এটা এরকম না যে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা রিফর্মস শুরু করতে পারছি। রিফর্মস বিভিন্ন গভর্নমেন্টেই রিফর্ম করছে, কিন্তু আমরা এবার যেটা চেয়েছিলাম সেটা জাস্ট রিফর্ম শব্দের মধ্যে সীমাবদ্ধ না, যে রিফর্ম হবে জাস্ট কিছু ইনস্টিটিউশনাল রিফর্ম হবে, কিছু প্রতিষ্ঠানের নাম বদল হবে, এবং কিছু হয়তো ডেজিগনেশন বদল হবে, এবং আরও যে জিনিসগুলো এখন দেখা যাচ্ছে। বড় আমরা এটা চাইছিলাম যে সেটা হচ্ছে, আমরা যে কথাটা বলছি এটা খুবই স্পষ্টভাবে বলা আছে এক দফাতে। এক দফা কি সেটা নিয়ে কথা আছে, এই যে যেমন এই বইটা আজকে যে অগ্নিঝরা বর্ষা, নামটা অনেক সুন্দর। আমাদের বন্ধুরা এই নামে একটা বই করতে চাইছিল, পরে ওরা বললো যে ব্রেন তো করে ফেলছে। বলছে ঠিক আছে তোমরা আরো এরকম, কারণ নামটা অনেক অনেক অর্থবহ একটা নাম, মনসুন রেভলিউশনের একটা সুন্দর বাংলা নাম। সো
অগ্নিজোড়া, ইয়েস। সো বর্ষাকালে বিপ্লব বাংলাদেশে যে হয়, এটা আসলে খুবই ইন্টারেস্টিং। এবং এই জন্য জুলাই, আহ, আমি মনে করি যে জুলাই অনেকের স্মৃতিতে থাকবে। যে একটা আমরা যখন আসলে ভাবি নাই হবে জিনিসটা, তখন আসলে হচ্ছিল এবং ঘটতেছিল, এবং আমরা আম, যখন যেই পরিস্থিতিতে ছিলাম, সেটা আমি মনে করি না এটা অনেক বেশি মেমোরি বলার সময় এখন। এখন আসলে আমাদের প্র্যাকটিক্যালিটি নিয়ে কথা বলার সময়, এবং আমাদের বাস্তবতা কি, সেই জায়গা থেকে আমি যেটা বলতেছিলাম যে এক দফা যেটা ছিল, এক দফাতে আমাদের বক্তব্য ছিল না যে হাসিনার পদত্যাগ। এটা আমরা যখন 3 তারিখ রাতে, এখানে অনেকের মেমোরি আছে, বাট আমি শুধু এতটুকু বলি, 3 তারিখ রাতে যখন এটা আলোচনা হচ্ছিল, তখন আমরা বলছিলাম যে এখানে হাসিনার পতনটা শুধু লেখো না, বা আমরা এটা না লিখি, বরং আমরা লিখি যে হাসিনার পতন এবং ফেসিবাদের বিলোপ শব্দটা এটা ছিল, এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এখন অনেকে বলেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত কোন একটা দল হয়তো বলতেছে, এই জন্য বলবো কিনা, কিন্তু ওইটা ওই সময় তো আর কোনো দলের কথা চিন্তা করে বলা হয় নাই, বরং এটা একটা সামগ্রিক আগ্রহের জায়গা থেকে এবং সামগ্রিক আকাঙ্ক্ষার জায়গা থেকে বলা হয়েছিল যে আমরা আসলে এক ধরনের নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, আমরা একটা ফেসিবাদী ব্যবস্থার বিলোপ চাই। ফলে রিফর্মের প্রশ্নটা আহ, অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা প্রাতিষ্ঠানিক রিফর্ম করব। আমরা যদি মনে করি যে 1971 সালের পরে, মহান মুক্তিযুদ্ধের পরে আমরা অনেকগুলো রিফর্মসের ভিতর দিয়ে গেছি, এটা আমি বলছি, প্রত্যেকটা গভর্নমেন্টই কোনো না কোনোভাবে রিফর্ম করার চেষ্টা করছে, এবং ইনস্টিটিউশনগুলো রিফর্মড হয়ে হয়ে এগুচ্ছে। কতটুকু এগোচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু একটা চেষ্টা অবশ্যই আছে প্রত্যেকটা গভর্নমেন্টের দিক থেকে, ছিল। কিন্তু এখন যেটা আমরা চাচ্ছিলাম সেটা ছিল আমাদের দিক থেকে পুরো ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আমরা আসলে শুধু প্রতিষ্ঠানের নাম, অথবা প্রতিষ্ঠানের কে কোথায় থাকবে, অথবা আরও যেই কসমেটিক জিনিসপাতি আছে, সেটা আমরা চাই নাই। আসলে আমরা আসলে চেয়েছিলাম যে আসলে পুরো ব্যবস্থার যেখানে জড়িত আছে, যে এই যে আজকে যে আলোচনাগুলো হচ্ছিল, যখন পভার্টি এলিভেশন নিয়ে আলোচনা হচ্ছিল, ফুড সিকিউরিটি নিয়ে আলোচনা হচ্ছিল, এগুলো কিন্তু শুধুমাত্র মানে পলিসি ওয়ার্কের বিষয় না, যেটা রাইটলি অ্যাড্রেসড হয়েছে এখানে, ফাহিম মশরুর ভাই বোধহয় বলছিলেন যে টেমিং দ্য ব্যুরোক্রেসি, টেমিং দ্য শ্রুডের মতো, টেমিং দ্য ব্যুরোক্রেসি। তো ব্যুরোক্রেসি, আসলে ব্যুরোক্রেসি থেকে শুরু করে, ব্যুরোক্রেসি না, আমরা সবসময় এই কথাটা বলি যে এখানে ব্যুরোক্রেসি, কর্পোরেশন যেটা আছে, আর হচ্ছে মিলিটারি অ্যান্ড সিভিল ব্যুরোক্রেসি, কর্পোরেশনস, এবং আমাদের জায়গা থেকে যেটা আমরা বলি যে পলিটিক্যাল পার্টি আসলে অতটুকুই স্ট্রং না, পলিটিক্যাল যে আমাদের পলিটিক্যাল ফোর্স বাংলাদেশে, ওইটা আসলে অতটুকুই স্ট্রং না। আপনাদের মনে হইতে পারে আওয়ামী লীগ বোধহয় অনেক বড় পলিটিক্যাল ফোর্স ছিল, নো, বরং আওয়ামী লীগ খুবই দেউলিয়া হয়ে গেছে, বিশেষ করে 2014 সালের পরে তারা রাজনৈতিক দল হিসেবে দেউলিয়া হয়ে গেছে। তাদের পেরে আসাটা না আসাটা এই জন্যই হচ্ছে যে গুরুত্বপূর্ণ না আমার কাছে, যতটা না গুরুত্বপূর্ণ যে সে যেই সিস্টেমটা দিয়ে রান করতো দেশটাকে, এবং যে সিস্টেমটার কারণে সে হচ্ছে তার একবার তৃণমূলের নেতাকর্মীকে এই যে মানে টাকা দিত, তার তৃণমূলের নেতাকর্মীর কাছে টাকা যাইতো এবং তাদেরকে সে বাঁচিয়ে রাখতো, সেই পুরো সিস্টেমটা যদি না থাকে, তাহলে আওয়ামী লীগ আর আসতে পারবে না। আওয়ামী লীগ আসার প্রশ্ন এরকম যে আওয়ামী লীগের অনেক বড় দলীয় খুব বড় আদর্শ আছে, এবং খুব শক্তিশালী কোনো নেতৃত্ব আছে, এরকম কোনো বিষয় না। বরং আওয়ামী লীগ 2014 সালের পরেই দেউলিয়াত্ব বরণ করছে। কেননা কারণ এই যে রাজনৈতিক দলের বাইরে সিভিল সোসাইটি এবং মিডিয়া কালচারাল ইস্টাবলিশমেন্ট, যেটাকে আমরা বলি মিলিটারি, সিভিল ব্যুরোক্রেসি এবং হচ্ছে কর্পোরেশনস, এই তিনটা মিলিয়ে যে নেক্সাস বাংলাদেশে, আনহোলি নেক্সাস, এই আনহোলি নেক্সাসের কাছে রাজনৈতিক সদিচ্ছা এবং রাজনৈতিক আম, আম, আমি যদি মনে করি যে রাজনৈতিক যে আকাঙ্ক্ষা, এটা আসলে খুবই গৌণ হয়ে যায়। এই জায়গাতে আসলে কাজ করা ছিল গত 1 বছর, হয়তো আমরা কিছুটা করতে পারছি অথবা করতে পারি না, সেটা ইতিহাস বিচার করবে। কিন্তু প্রশ্নটা এখানের যে রাজনীতিক নেতৃত্বের কথায় কি গুরুত্বপূর্ণ হবে, নাকি এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যে পাওয়ার স্টেক হোল্ডার যারা আছে, যারা আসলে তাদের বেস্টেড ইন্টারেস্টের বাইরে দেখতে পারে না, তাদের ব্যুরোক্রেসি, আমি যেগুলোর কথা বললাম আবার যদি বলি, ব্যুরোক্রেসি,
মিডিয়া অ্যান্ড কালচারাল এস্টাবলিশমেন্ট এবং আহ, আহ, যেটা সিভিল সোসাইটি যেটাকে বলতেছি, সিভিল সোসাইটি বাংলাদেশে এক্সিস্ট করে না, এটা হচ্ছে খুবই সত্য কথা। কিন্তু মিডিয়া কালচারাল এস্টাবলিশমেন্ট, কর্পোরেশনস, ইয়েস কর্পোরেশনস, এই তিনটা জায়গায় আমরা জনগণের জন্য আসলে কিছু করার যে চাহিদা সেটা আমি দেখিনি। বাংলাদেশে কর্পোরেশনস আর ফর দ্য ফর জাস্ট কর্পোরেশনস, আমি অনেকের কথা শুনতেছি বিভিন্ন ভিডিও, অনেকেই বলতেছে ব্যবসা বাণিজ্য ভালো না খারাপ। ব্যবসা বাণিজ্য ভালো হবে, কারণ হচ্ছে এখানে আসলে ট্রাস্টের ইস্যু আছে প্রতিষ্ঠানগুলো, কারণ নির্বাচন হবে, সবাই অপেক্ষা আছে নির্বাচন হলে তারপরে তারা ইনভেস্ট করবে। ইট ইজ নট যে এটা হচ্ছে গভর্নমেন্টের বড়সড় ক্রাইসিস, এটা হচ্ছে মূলত হচ্ছে যে পুরো মার্কেটের ট্রাস্ট নাই যে আসলে আমি এখন টাকা ডালবো কিনা। আপনি ইউ ক্যান গো এনিহোয়ার, আপনি দেখবেন না কেউ আসলে এখন টাকা টাকা মার্কেটে রাখতে চাচ্ছে, মার্কেটে নিয়ে আসতে চাচ্ছে, সবাই আসলে টাকাটা ধরে রাখতেছে, নির্বাচন হবে, 5 বছরের একটা গভর্নমেন্ট, সে ওইভাবে হচ্ছে যে টাকা রোলিং করাবে। সো ইট ইজ নট দ্য ক্রাইসিস যে ইকোনমিক ক্রাইসিস এখন খুব ব্যবসাপাতি হচ্ছে না, এরকম না। কিন্তু আমরা ইকোনমিক রিকভারির জায়গা থেকে আমরা অনেক দূর করছি। কিন্তু আমি যেটা প্রশ্নটা করছিলাম, খুবই মানে আমার বামপন্থী বন্ধুদের কাছে খুবই খারাপ মনে হইতে পারে, বাট আমাদের আসলে জাতীয় বুর্জুয়া একটা শ্রেণী দরকার, যারা আসলে জাতীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য কাজ করবে। কিন্তু আমরা গত 50 বছরে আপনি আপনার বাংলাদেশে কোনো জাতীয় বুর্জুয়া দেখতে পাবেন না। কিন্তু বাংলাদেশের এই বুর্জুয়ারা বেড়ে উঠছে 90-এর দশকে। এরশাদকে অনেক গালি দেওয়ার সুযোগ আছে, আমাদের গালি দিব, কিন্তু তারপরেও, এবং শহীদ জিয়াউর রহমান, ওনার সময় থেকে শুরু করে মোটামুটি 96 পর্যন্ত, এই সময়টাতে আমাদের এই বুর্জুয়া যাদেরকে আমরা আজকে দেখতেছি, অনেক টাকা পয়সা যাদের হাতে, অনেক গ্রুপ অফ কোম্পানি, তারা বেড়ে উঠছে। তারা বেড়ে উঠছে রাষ্ট্রের উপনদনা দিয়ে, তারা বেড়ে উঠছে রাষ্ট্রের যে জনগণের টাকা দিয়ে। জনগণের টাকা দিয়ে রাষ্ট্র তাদেরকে প্রণোদনা দিছে, গার্মেন্টস করার সুযোগ করে দিছে, আরও বিভিন্ন মার্কেট ডাইভার্সিফাই করার সুযোগ করে দিছে, তারা ওখান থেকে বড় হয়েছে। কিন্তু তারা আমাদের দেশকে কি দিল? সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির ক্ষেত্রে দুইটা কথা এখানে সত্য। সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি কি পাকিস্তানি ব্যুরোক্রেসি বা কলোনিয়াল ব্যুরোক্রেসির জায়গা থেকে কোনোভাবেই বের হয়েছে কিনা, সেই প্রশ্নটা করাটা আমাদের জন্য ন্যায্য। এবং ওইটা যদি না বের হয়, তাহলে আমরা এখানে যত সুন্দর সুন্দর আলোচনা করি, পলিসি প্রপোজাল দিয়ে, কিছু কাজ করবে না, কিছু কাজ করবে না। এটা আমি নিজে উদাহরণ, এবং আই ক্যান, এখন আমি বলতে পারি, কারণ আমার এখন মোটা দাগে 1 বছর অভিজ্ঞতা আছে। এবং আমি যেটা বললাম মিডিয়া কালচারাল ইস্টাবলিশমেন্ট, এটাও আসলে বাংলাদেশের এখানে ইডিওলজিক্যাল কালচারাল কোয়েশ্চেন অনেকগুলো চলে আসে, বাট অ্যাট দ্য সেম টাইম এটা খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশে আসলে আপনি যখন পুরো ন্যাশনকে কল্পনা করেন, এই ন্যাশনের ভিতরে আসলে কাকে কাকে অন্তর্ভুক্ত করেন। এখন আমি যখন আলোচনা হয় তখন আমি বলি যে আসলে বাংলাদেশের মিডিয়া অ্যান্ড কালচারাল ইস্টাবলিশমেন্ট, এই জায়গাটা থেকে ওনারা টপ টপ ডাউন অ্যাপ্রোচে বাংলাদেশটাকে দেখেন, যে আসলে রাষ্ট্র, সেকুলার কাঠামো, এবং যে আমাদের যে সিস্টেম আমাদের দরকার, 72-এর সংবিধান, আরও যে যে জিনিসগুলো আছে, এর মাধ্যমে তারা পুরো বাংলাদেশটাকে দেখতে চান। দেখতে যাওয়ার কারণেই হচ্ছে গত 15 বছরে গুম খুন তাদের চোখে পড়ে নাই, কারণ তারা এই জায়গাটাকে দেখতেছিলেন এই জায়গা থেকে যে এটা হচ্ছে একটা এটা আসলে খুবই এখন ক্লিশে হয়ে গেছে, গত 1 বছর এটা চর্চিত হয়ে গেছে। তারপরেও বলি যে প্রগতিশীল ভার্সেস প্রতিক্রিয়াশীল দ্বন্দ্ব, কিন্তু আসলে নাগরিকের প্রশ্ন থেকে, নাগরিকের জায়গা থেকে, অথবা বাংলাদেশের রাষ্ট্রের গঠনের জায়গা থেকে, জনগণের জায়গা থেকে কখনো আমাদের মিডিয়া কালচারাল এস্টাবলিশমেন্ট অ্যান্ড সিভিল সোসাইটি দেখছে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এটার প্রমাণ ভুরি ভুরি আছে গত 10-15 বছরে, যে বিএনপি জামাতের যারা মারা যাচ্ছিলেন, গুম হচ্ছিলেন, খুন হচ্ছিলেন, কিন্তু আমরা এখানে মিডিয়ার লোকদেরকে কি করতে দেখছি। রিসেন্টলি আমি আহ, আহ, দেখতেছিলাম যে কোনো একটা পত্রিকায় একজনে লেখালেখি করতেছে যে আহ, বিভিন্ন ব্যক্তি যারা গুম হচ্ছিলেন তাদের ব্যাপারে আসলে কিভাবে ন্যায্যতা উৎপাদন করছে আমাদের পত্রিকাগুলা। তো আমরা এই জায়গাটাতে আছি, ছিলাম গত 15 বছর। আমরা যে খুব বেশি বের হয়েছি এটা সত্য না, বড় আমরা যে এই কথাগুলো বললাম আমি একটু আগে, যে আপনি এই আনহোলি ট্রায়াড অফ পাওয়ার, এই ক্ষমতার এই যে তিনটা নেক্সাস, তিনটা জায়গা থেকে নেক্সাস, যেটা এই যে বন্ধন যদি না টুটে, আহ, আহ, তাহলে হচ্ছে যে আমরা যত ভালো ভালো পলিসি নিয়ে আসি না কেন, এটা বাস্তবায়ন হবে না, 4 মাস ফাইল ঝুলে থাকবে। আমি মনে করি এখানে পলিটিক্যাল লিডার আছেন, অনেক পলিসি মেকার্স আছেন, তারা হয়তো পরবর্তী গভর্নমেন্টের সাথে কোনো না কোনোভাবে কাজ করবেন, ইউ উইল সি। এটা আসলে অত সুন্দর জিনিস না যে আপনি বলবেন আর হয়ে যাবে, বরং ওখানে ফাইলটা 6 মাস ঝুলে থাকবে। ইউ ওন্ট নো ফর হোয়াট, কেন এটা ঝুলে গেল। এবং বাংলাদেশে ক্রাইসিসগুলো আসলে মিটিগেট করার দায়িত্ব কার হাতে যাওয়া দরকার, এটা আসলে আমাদের স্টেট আকারে, অথবা আমরা স্টেটস
ম্যান আকারে আমাদেরকে ডিল করা উচিত, আমাদেরকে এই বিষয়টা নিয়ে আসা উচিত যে এটা কি এই সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি কর্পোরেশনস ঠিক করবে, নাকি পলিটিক্যাল লিডাররা যারা রিয়েলি জনগণের প্রতিনিধিত্ব করেন তারা ঠিক করবে। এবং সবচেয়ে ভালো হয় এটাই কিনা যে আমরা যারা পলিটিক্যাল লিডার্স এবং এই যে যাদের কথা বললাম তাদের মধ্যে আমাদের জাতীয় যে ন্যাশনাল যে কনসাসনেস অ্যান্ড কনসেনসাসের কথা আমরা বলে যাচ্ছি গত 1 বছর, ওইটা থাকবে। এবং তারা রাজনৈতিক নেতৃবৃন্দকে সামনে দিবে যে ইউ লিড দ্য প্রসেস, আমরা তোমাদের সাথে আছি এবং আমরা এই রাষ্ট্রটাকে একটা ভালো জায়গায় নিতে চাই। প্রশ্নটা শেষ পর্যন্ত কিন্তু যেটা বললেন, অনেকে বলে গেছেন অ্যাক্সেসের এবং হচ্ছে যে সুবিধার, যে আমি কতটুকু সুবিধা পাচ্ছি। কর্পোরেশনসের বিরুদ্ধে আমি না, কিন্তু কর্পোরেশনসকে ভাবতে হবে যে এমন কোনো নীতিমালা, যেই ভালো নীতিমালা আসলে সেই উপকৃত হবে। মিডিয়া কালচার ইস্টাবলিশিং ভাবতে হবে যে যদি জনগণের বৃহত্তর অংশকে যদি আমি যুক্ত করি আমি ভালো করব। ফলে এই যে একটা গুডউইল এবং একটা যে আমাদের আন্তঃসম্পর্কের জায়গাটা, এটা যদি আমরা মিস করি তাহলে আমরা বারবার বিভিন্ন খাদে আমরা পড়বো, 1-11, তারপর আরও অনেকগুলো ক্রাইসিস আমাদের সামনে আসতে থাকবে এবং রাজনৈতিক সংঘাত অনিবার্য হবে। সেটা আমি বারবার বলছি, এটা কোনোভাবে হুমকি বা হতাশার জায়গা থেকে না, বরং সোসাইটি ওই জায়গাতে আমরা নিয়ে যাচ্ছি। সোসাইটিকে আমরা এমন এক জায়গাতে নিয়ে আসতেছি না যেখানে ডায়ালগ সম্ভব, যেখানে এই যে ফোর্সগুলোর মধ্যে একটা কমন গোলে, কমন ন্যাশনাল গোলে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব। তো আমি জুলাইয়ের এই অগ্নিঝরা বর্ষা এটার অনুষ্ঠান এখানে আজকে হয়তো এটা উদ্বোধন হবে বা পুস্তক প্রকাশনা। এখন এটা আমি যতটুকু পড়ার চেষ্টা করছি এটা হচ্ছে মূলত স্মৃতি হিসাবে, এখানে বিভিন্নজন ব্যক্তি কথা বলছেন। আমার কাছে স্মৃতি অবশ্যই গুরুত্বপূর্ণ, ইতিহাস গুরুত্বপূর্ণ, ইতিহাস আরও গুরুত্বপূর্ণ হবে। জুলাইয়ের ইতিহাস আজকে গুরুত্বপূর্ণ না। একটা কথা বলি শুধু এক লাইনে, সেটা হচ্ছে জুলাইয়ের ইতিহাস আমরা শুনতেছি, আমরা অনেক নিপীড়িত হয়েছি, নির্যাতিত হয়েছি, কিন্তু আমি কথাটা অন্যভাবে বলতে চাই। আমাদের যেই মানুষরা জুলাইতে প্রতিরোধ গড়ে তুলছে তাদের গল্পগুলো আমাদের বলা দরকার, আমাদের সাহসের গল্পগুলো বলা দরকার। অনেক কান্নাকাটি হয়েছে। আমি যখন হচ্ছে ওই ইয়াতে যখন লাল কালার করা হচ্ছিল 31শে জুলাই, যদি আমি ভুল না বলি 31শে জুলাইতে, তখন আমরা আগে শোক মানি না। তখন একটা কবিতা আমি যেটা আপনারা সবাই জানেন, কাজী নজরুল কবিতা, ত্যাগ চাই ত্যাগ চাই মর্ষিয়া ক্রন্দন চাহি না। এখন মহরমের কবিতা এবং ওখানে আমরা আলী শরীয়তের একটা কথা আমি লিখছিলাম। ফলে আমরা আসলে মর্ষিয়া ক্রন্দন চাহি না, যে আমরা অনেক নিপীড়িত, হাসিনা আমাদের মারছে, এভরিথিং, আমরা ওইটার বিচার করব, সব কিছুই করবো, কিন্তু আমাদের গল্পটা বলা দরকার, আমাদের প্রতিরোধের গল্পটা বলা দরকার, আমাদের আবার ফিরে তাকানোর ফিরে মানে আবার দাঁড়ানোর গল্পটা বলা দরকার। আমরা কিভাবে আবার অ্যাজ নেশন দাঁড়িয়ে যাচ্ছি, আমাদের এই যে আঞ্চলিক এবং বৈশ্বিক আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে আমরা কিভাবে নিজেদেরকে আবার বৈশ্বিক মঞ্চে দাঁড় করাচ্ছি, এই গল্পটা আমাদের বলা দরকার। সো আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং ব্রেইনকে এই বইটা প্রকাশের জন্য। আমি মনে করি অনেকগুলো প্ল্যাটফর্ম থেকে, অনেকগুলো জায়গা থেকে, ব্যক্তি এবং সামষ্টিক উদ্যোগে অনেক বই বের হবে, অনেক গল্প এবং না বলা গল্প জুলাইয়ের বলা হবে। এবং সবচেয়ে বেশি যে কথাটা চর্চিত হওয়া দরকার, আমরা আসলে জুলাইয়ের যে শহীদদের রক্তের বিনিময়ে রাষ্ট্রটাকে কোথায় নিতে চাই, এবং ওইখানে আমাদের নিজেদের প্রতি সৎ থাকা দরকার, রাজনৈতিক দলগুলোর, আমাদের সবারই। থ্যাংক ইউ। আচ্ছা,
আমরা এখন আরেকজন সম্মানিত অতিথি জুলাইয়ের বীর যোদ্ধা হাসনাত আবদুল্লাহ, তাকে একটু অনুরোধ করছি কিছু বলার জন্য আমাদের বইটি সম্পর্কে বা অন্য যে বিষয়ে সে বলতে চায়। আসসালামু আলাইকুম সবাইকে। শেষে কথা বলার সুবিধা আছে, অসুবিধাও আছে। সুবিধা হচ্ছে সবাই যা যা বলছে ওখান থেকে ভালো ভালো দুই এক লাইন করে বললে পুরা বলা হয়ে যায়, আর অসুবিধা হচ্ছে রিপিটেটিভ মনে হয়। তো আজকে এই যে এই বইটা অগ্নিজরা বর্ষা, তো এই বইটাতে আসলে যারা যারা লিখছে আমি তাদেরকে এইভাবে এখানে হচ্ছে ফ্রেজ করা হয়েছে যারা হচ্ছে অ্যাক্টিভ ছিল, বিশেষ করে 2013 সাল পরবর্তী সময়ে যারা অ্যাক্টিভ ছিল, যারা হচ্ছে আপনার ফ্রন্টলাইন অ্যাক্টিভিস্ট ছিল, যারা অর্গানাইজার ছিল এবং যারা থট লিডার্স ছিল। টাইম স্প্যানটা হচ্ছে 2013 সাল থেকে 2000 হচ্ছে আপনার এই জুলাই পর্যন্ত এই মানুষগুলো লেখাটা হচ্ছে এইখানে। তো আমরা দেখলাম জুলাইয়ের পরবর্তীতে বিভিন্নভাবে হিস্ট্রিটাকে ডিস্টোর্ট করা হচ্ছে। এমনভাবে ডিস্টোর্ট করা হচ্ছে কেন? কারণ এই আমরা জানি হিস্ট্রিটা হচ্ছে অলওয়েজ টুল অফ পাওয়ার। আমরা দেখছি হিস্ট্রি সবসময় স্টেট স্পন্সর্ড, যে যার মতো করে হিস্ট্রিটাকে ওয়েপেনাইজ করে তার নিজের মতো করে সেটা লিখতে চায়। এটা হিস্ট্রিক্যাল একটা অ্যাকাউন্ট আছে, যেমন জাপানও এটা হয়েছিল, আপনার সোভিয়েত ইউনিয়নও এটা হয়েছিল, আপনার ইউএসএতে এটা হয়েছিল, রিসেন্ট আমরা ইন্ডিয়াতে যেটা দেখছি আমরা হিস্ট্রিকে কীভাবে ডিস্টোর্ট করা হয়েছে। আর বাংলাদেশে তো 71 নিয়ে হচ্ছে আমরা দেখছি শুধুমাত্র এখানেই বলা হয়েছে। এখানে খুব সুন্দর ফ্রেজ, আমি ডক্টর রুমি খানের লেখাটা পড়লাম, উনি বেশ ভালোভাবেই লিখছে। যেমন আমাদের 71-এর যে হিস্ট্রিটাকে যেভাবে লেখা হয়েছে সেটা হচ্ছে যে শুধুমাত্র পার্টিজান হিরোইজমটাকে ফোকাস করা হয়েছে, মানে সব জায়গায় পার্টিজান হিরোইজম। আর আমাদের যেই জায়গাগুলোকে বাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে আনকমফোর্টেবল রিয়েলিটিসগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে 71 থেকে। আমাদের অনেকগুলো আনকমফোর্টেবল রিয়েলিটিস বাদ দেওয়া হয়েছে। আমরা বেসিক্যালি হিস্ট্রি লিখি কি না, আমরা হিস্ট্রি লিখি হচ্ছে আমাদের ডিসকমফোর্ট আমরা অ্যাভয়েড করতে চাই, কিন্তু আমাদের হিস্ট্রি প্রয়োজন ডিসকমফোর্ট অ্যাভয়েড করার জন্য না, বরং আমাদের হিস্ট্রি প্রয়োজন হচ্ছে আমার ডিস্টোরশনকে আমাদের রেজিস্ট করতে হবে, আমাদের সত্যকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, এমব্রেস করতে হবে, কনফ্রন্ট ট্রুথ। তো সেই জায়গা থেকে যারা এই পুরা জার্নির পার্ট, মাহফুজ আমাদের উপদেষ্টা মাহফুজ আবদুল্লাহ ভাই উনি বললেন যে আমাদের আসলে এই যে সংগ্রামের ইতিহাসটাকে আমাদেরকে লিপিবদ্ধ করতে হবে যাতে করে হিস্ট্রিটাকে আরও ওয়েপেনাইজ না করা যায়, ট্রু সিনারিওটা যেন আসে। এখন এখানে অনেক ধরনের মিরর থাকবে, যেহেতু এটা মিরর অনেক আমি যেভাবে জুলাইকে দেখেছি, নিশ্চয়ই এখানে অনেকে আছেন তার দৃষ্টিভঙ্গি এক না, এটা অনেকগুলো দৃষ্টিভঙ্গি থাকবে। প্রত্যেকটা দৃষ্টিভঙ্গি আসা উচিত, প্রত্যেকটা দৃষ্টিভঙ্গি। ভালো হিস্ট্রি খারাপ হিস্ট্রি বলতে কিছুই নাই, কারণ হিস্ট্রির কখনোই হচ্ছে কোয়ান্টিটেটিভ অবজেক্টিভ ইভ্যালুয়েশন সম্ভব না। হিস্ট্রি আমাদের প্রচুর লেখা উচিত, যার যার পার্সপেক্টিভটা লেখা উচিত, যাতে করে মানুষ একটা কোর্স অফ অ্যাকশন পায়, একটা কোর্স অফ ওয়ে পায়, তার কাছে যেটা রিলিভেন্ট মনে হবে, প্রাসঙ্গিক মনে হবে এবং যেটা ন্যায্য মনে হবে সেটাই হচ্ছে সেইখান থেকে পিক করবে। এবং আমরা যেন যেটা হচ্ছে রিকোয়েস্ট থাকবে সবার প্রতি, হিস্ট্রি যেন আর কখনোই টুল অফ পাওয়ার হিসাবে ব্যবহার করা না হয়। এবং এই আমাদের যেই হিস্ট্রিটা যেন আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের ট্রেজেডিগুলা এগুলো হচ্ছে প্রপাগান্ডা হয়ে যায় একটা সময়, ট্রেজেডি সব প্রপাগান্ডাতে কনভার্ট হয়। আর হচ্ছে আমরা তো বললাম সব সময় আমরা হিস্ট্রিটা শুধুমাত্র কোন জায়গাটা রিলিভেন্ট সব বেশিরভাগ হয় স্টেট স্পন্সর্ড হিস্ট্রি, যেই সময় থাকে, যেই সময় পাওয়ারে থাকে তারটাই হচ্ছে সবচেয়ে বেশি ভাইব্রেন্ট হয়, মেইন স্ট্রিমিং হয়। তো আমাদের হিস্ট্রি আসলে আমরা চাই না যে সরকার পরিবর্তনের সাথে সাথে আমাদের মেইন স্ট্রিমিং হিস্ট্রি সাবস্ট্রিমিং হিস্ট্রি এভাবে চলে আসুক, বরং হিস্ট্রি যেন নির্মোহ হয়, অবজেক্টিভ তুলনা আমরা যতটা সম্ভব এটা যেন অবজেক্টিভ হয়। তো যাই হোক, এই বইটা আমরা মনে হয় যে 2013 থেকে 24 পর্যন্ত যারা একসাথে ফাইট করছে অনেককে আমরা চিনি, অনেকে আমাদের সাথে সম্পৃক্ত, এই জার্নির সাথে আমরাও কম বেশি সম্পৃক্ত ছিলাম। তাদের সবার লেখা এখানে আছে, অধিকাংশ লেখা এখানে আছে এবং সবগুলাই হচ্ছে অনেকটা স্মৃতি রোমন্থন করা হয়েছে এখানে।
তো এখান থেকে আমরা ওই জার্নিটাকে, আমরা ওই সময়টাকে আমরা ট্রাভেল করতে পারবো। আমরা আবার আবার ব্যাকে গিয়ে 2013 থেকে 24 পর্যন্ত এই সময়টাকে আমরা ট্রাভেল করতে পারবো। আর আরেকটা বিষয় হচ্ছে, মাহফুজ ভাইয়ের সাথে আমি একমত, আওয়ামী লীগ হচ্ছে একটা ডেড চ্যাপ্টার। এখন এটা যেহেতু একটা মরা হাতি, এখন এটাকে অনেক বেশি যে যার মতো করে লাথি দিতে পারে, এটা সহজ, অনেক বেশি সহজ। এটা তো এখন একদম ডেড। তো এটা আসলে আর মেইন স্ট্রিমিং হবে না। তো মেইন স্ট্রিমিং হবে না যদি আমরা একসাথে থাকি। এখন আমরা যদি আবার হচ্ছে নিজেদের মধ্যে বিভিন্ন বর্গে, বিভিন্ন গোত্রে ভাগ হয়ে যাই, তখন কিন্তু আবার হচ্ছে আমাদের জন্য ডিফিকাল্ট হবে। তখন আবার আওয়ামী লীগ বিভিন্ন নামে বিভিন্ন, এটা তো একটা মোটামুটি একটা ধর্ম। তো ওইভাবেই হচ্ছে এটার একটা আমরা বারবার করে বলে আসছি, এটার পবিত্র গ্রন্থ আছে একটা, এটার একটা হচ্ছে কিবলা আছে, মানে একটা ধর্মের যা যা থাকে এটা সবই আছে, আমরা সবগুলাকে। তো এখন আমাদের যেটা লাগবে, যেটা হচ্ছে ইউনিটি লাগবে। মানে ইউনিটিতে আসলে আপনার ধর্মীয় বিশ্বাস, আপনার রাজনৈতিক বিশ্বাস অক্ষুণ্ণ রেখেও কিন্তু ইউনিটি সম্ভব। তো ইউনিটির পারপাসটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট, আমাদের হচ্ছে ব্যাটারমেন্ট। ওই যে নেক্সাসটা তৈরি হয়েছে, আমি শুরু থেকে ইনস্টিটিউশন, মানে দুইটা রিফরমেশন নিয়ে এখানে মোটা দাগে কাজ হয়েছে, একটা হচ্ছে কনস্টিটিউশনাল রিফরমেশন, একটা হচ্ছে ইনস্টিটিউশনাল রিফরমেশন। আমি শুরু থেকেই দ্বিতীয় যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আমি সবসময় ফোকাস থাকার চেষ্টা করেছি। কারণ দিন শেষে মিলিটারি, ব্যুরোক্রেসি এবং হচ্ছে মিডিয়া, এই তিনটা হচ্ছে আপনার যেদিকে থাকে তারাই হচ্ছে মোর পাওয়ারফুল দ্যান দ্য পলিটিশিয়ানরা আসলে তাদের যে একটা কর্তৃত্ব, এটা কিন্তু মানে মোর দ্যান দ্য স্টেট। আমরা যে স্টেট নিয়ে বিভিন্ন সিভিল সোসাইটিতে আলোচনা হয়, বিভিন্ন জায়গায় আমি দেখি, অন্তত আমি একটু শাই ফিল করে আসতে। আমাকে গত 2 দিন আগে যখন বলা হয়েছিল এখানে আসার জন্য, আমি বলতেছি এখানে আসলে এই সোসাইটির সাথে আমার ফেসটা যায় না, মানে অনেকটা মানে যায় না, এটা মিলে না। তো একটু শাই ফিল করি, কিন্তু এই সোসাইটির সাথে মানে যখন কিন্তু আলোচনাগুলো আমরা শুনি, তো কিন্তু আমার মনে হয় যে আলোচনাগুলো অনেকটা হচ্ছে বাস্তবের সাথে আরও বেশি প্রাসঙ্গিক হওয়া জরুরি। আমাদের যেই তিনটা, আমাদের আজকে দেখেন মিলিটারি, এই মিডিয়া এবং হচ্ছে এই আমরা যেটাকে বলছি ব্যুরোক্রেসি। আমি কয়েকদিন আগে আমরা চিটংয়ে ছিলাম, গত মে মাসে মনে হয় বা জুন মাসে। তো তাদের একটা সংস্কার যখনই করতে যাবেন দেখবেন হচ্ছে তারা এক হয়ে যায়, তাদের হচ্ছে ওই যে কমিউনাল ইন্টারেস্টে। ব্যুরোক্রেসি কিন্তু আমাদের এইটাকে যদি আমরা সংস্কার করতে না পারি, যে গভর্নমেন্টই আসুক চরম অজনপ্রিয় হবে। ইভেন যে গভর্নমেন্টই আসুক চরম অজনপ্রিয় হবে। আমি ভাবতেছিলাম যে আসলে আমাদের রাজনীতিবিদদের আসলে কোনো বৃহত্তর কল্যাণ সমিতি নাই, নাইলে ধরেন বিএনপির রাজনীতিবিদ, জামাতের রাজনীতিবিদ, এনসিপির রাজনীতিবিদ, সব জায়গায় দেখবেন একটা ঝামেলা, সাংবাদিক বৃহত্তর কল্যাণ সমিতি আছে, আপনি কিছু একটা করতে যাবেন তারা এক হয়ে যাবে। এরপর হচ্ছে আমলাদের বৃহত্তর কল্যাণ সমিতি আছে, মানে তারা ইন্টারেস্টে যখন আঘাত লাগবে বা কোনো একটা আপনি ডিজিটাইজেশন বা ডিজিটালাইজেশন করতে যাবেন তারা এক হয়ে যাবে। তাদের কাজ হচ্ছে 10টা, এখন 5টা ডেস্কে কাজ হয়, দরকার হলে 2টা ধাপ বাড়ান, 7টা ধাপ হন, তারার কল্যাণ। আমার মনে হয় যে এটা রাজনীতিবিদ, বৃহত্তর রাজনীতিবিদ কল্যাণ পরিষদ দরকার। এটা সব ধরনের রাজনীতিবিদ থাকবে, তো সব ধরনের রাজনীতিবিদ থাকবে সেখানে। কারণ দিন শেষে আমাদের ইন্টারেস্টটা কিন্তু সার্ভ হয় না, আমাদের ইন্টারেস্টটা আটকায় যায়। দেখেন আপনি দিন শেষে যেই ডিসিশনই নেন না কেন, দিন শেষে আটকায় যায় হচ্ছে আপনার ইয়াতে, সচিবালয়ে, সেক্রেটারিয়েটে। একটা উদাহরণ, সেক্রেটারিয়েটে কিছু আমি খুব ঝাড়ছিলাম গত কিছুদিন আগে, 3-4 দিন আগে, এবং আমি এটা আসলে খুবের বহিঃপ্রকাশ, মেটাফরি করতে বুঝাইছিলাম যে আপনার ওই যে মাইলস্টোনে যে দুঃখজনক ঘটনাটা ঘটেছে, এটা যদি আমাদের সেক্রেটারিয়েটে ঘটতো তাহলে এটা ভালো হতো, কারণ কিছু আউটকাম হইতো। তো এখানে কারণ হয়েছে কি, দেখেন সেক্রেটারিয়েট থেকে আগারগা পর্যন্ত দূরত্ব কতটুকু, ধরেন 20 মিনিটস যদি ট্রাফিক না থাকে। ওইখান থেকে একটা ফাইল আসতে 4.5 মাস লাগছে। তো ফাইলটা হচ্ছে কি 430টা পোস্ট খালি হয়েছিল, আপনার এটা 44-এর বিসিএসের। তো ফাইলটা যদি 4 মাস আগে পাঠাই দিত, এই 430 জনের চাকরির সংস্থান হইতো। ফাইল আসতে 4 মাস পরে ফাইল আসছে, আসার পরে দেখে এই রেজাল্ট আরও 4 মাস আগে হয়ে গেছে। একটা ফাইল পৌঁছাইছে যে 430টা পোস্টে আরও বেশি আপনি অ্যালোকেট করেন, স্টুডেন্টদেরকে আরও রেজাল্ট দেন। তাহলে এই যে দেখেন আপনার ইভেন সংসদ ভবন, আমি শুনছি একজন সাবেক সংসদ বলছিলেন, সংসদ ভবনের যে সিঁড়িগুলো আছে না সামনে, যে ওই যেখানে জানাজা হয়, সংসদ ভবনে পার্লামেন্টের জানাজা হয় না, ওখানের একটা হচ্ছে সংস্কার কার্যক্রমের একটা বাজেট পাস হয়েছিল, ওটা 14 মাস লাগছিল। মানে যেই পার্লামেন্টের সিঁড়ির কার্যক্রম, এটা 14 মাস লাগছে, পাস হওয়ার পরও কাজ, মানে ফাইলটা আসতে 14 মাস লাগছে। এখন এই জিনিসগুলো আপনার কাছে মনে হতে পারে খুবই সিলি বিষয়, কিন্তু
যদি ব্যুরোক্রেট আমরা গতিশীল না করতে পারি, আমরা তাদেরকে আসলে প্রতিপক্ষ বানাচ্ছি না। গতকাল থেকে আমি ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু আলাপ আলোচনা হয়েছে, এগুলো আমাদের কানে আসছে। বিভিন্ন ব্যুরোক্রেট যারা আছে তারা একসাথ হয়েছে, তারা এনসিপি বা আমাদেরকে শত্রুগণ্য করছেন। আসলে এটা ব্যাপারটা এমন না, এখানে শত্রুগণ্য করার কোনো বিষয় না। আমরা যেটা চাচ্ছি, এই প্রজন্ম কিন্তু ফার্স্ট, অনেক ফার্স্ট। আপনি যদি ওই মানদাতার আমল 1977 সালে কেমনে চিঠি বিনিময় হয়েছে ওইভাবে দেখেন, তাহলে কিন্তু হবে না। আমরা ইয়াঙ্গার, আমরা যে কিভাবে জোরে দৌড়াইতে হয়, কিন্তু আপনারা হয়তো রাস্তাটা চিনেন। ওই দিন বলতেছিল একজন, দ্য ইয়াঙ্গার নোজ হাউ টু রান ফাস্টার বাট দ্য এল্ডার নোজ দ্য রুট। আপনারা রাস্তাটা চিনেন, এটা আমরা জানি, কিন্তু আমরা কিন্তু জোরে দৌড়াইতে পারি। এখন আপনি যদি আমাদের সাথে তাল না মিলাইতে পারেন, এটা কিন্তু পরবর্তীতে যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে, এটার কিন্তু বহিঃপ্রকাশ খুব শীঘ্রই ঘটবে, এবং সেটা এই ব্যুরোক্রেট আমলাদের উপরে। এখন এই কারণে আমরা চাই একটা সফিস্টিকেটেড একটা আমলা, ইন্টেলেকচুয়ালি ইনভেস্টেড, এবং এটা আধুনিক হইতে হবে। ডিজিটালাইজেশন, আমি গতকাল একটা দিয়েছিলাম যে একটা 100 টাকারও যদি বাজেট পাস হয়, 11টা ধাপ আছে, ধাপ নিয়ে আমার সমস্যা নেই, কিন্তু এটা হচ্ছে টাইম ফ্রেম হইতে হবে। 3 দিন 4 দিন 5 দিনের মধ্যে এটা করতে হবে। না হয় বাংলাদেশের যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, তারা হচ্ছে প্রপারলি ফাংশন করতে পারবে না, কোনোভাবেই পারবে না। তো এই জিনিসগুলো নিয়ে আমরা মনে করি আপনাদের একটু আমি প্রবলেমটা নিয়ে কথা বলছি, সমাধানগুলো আপনাদের থেকে আসা উচিত। আমরা রাজনীতিবিদ যারা আমরা রাজনীতি করছি, আমরা প্রবলেম নিয়েই কথা বলবো, আর সমাধান মানে আপনারা আমাদেরকে গাইডলাইন দেবেন, ওগুলাকে আবার ইমপ্লিমেন্ট করার জন্য আমরা হচ্ছে সম্মতি উৎপাদন করব জনগণের মধ্য থেকে। এটাই আমাদের কাজ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে। অগ্নিঝরা বর্ষার এই টাইম ফ্রেমে আমরা ট্রাভেল করতে থাকবো। ভালো থাকবেন, সালাম আলাইকুম। শেষ না, একটু হাবিবা আপাকে বলতে আছে। ধন্যবাদ হাসনাত। আমরা কিন্তু এই যে রিফর্ম যে করার চেষ্টা, যে একটা নাগরিক ঐক্য করা, যেন এই নাগরিক সমাজ, পলিটিশিয়ান, তারপরে মিডিয়া, এমনকি ব্যুরোক্র্যাট, এদের সবাইকে নিয়ে রিফর্ম করার জন্যই কিন্তু আমাদের এই যাত্রায় নাগরিক প্ল্যাটফর্ম, কিন্তু আমরা নাগরিক কোয়ালিশন কিন্তু আমরা এ লক্ষ্যেই কাজ করছি। আমি একটু ধৈর্য ধরবেন, আমি আরেকটু শেষ সমাপনী বক্তৃতা দেওয়ার জন্য, সমাপনী একটু করার জন্য মাহমুদা হাবিবা আপাকে আহ্বান করছি। উনি একই সাথে আমাদের ব্রেইনেরও সদস্য। হাবিবা আপা, আপনি যদি কিছু বলতেন একটু। ধন্যবাদ শাফিক ভাই, ধরে নিচ্ছি এটাই আজকে দিনের শেষ অনুরোধ, আবারও 1 ঘন্টা পরে কিছু বলতে ডাকা হবে না। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, বিশেষ করে অগ্নিঝরা বর্ষায় আপনারা যারা লিখেছেন। অগ্নিঝরা বর্ষা অনেকেই আমার খুব কাছের মানুষ। এখানে যারা তরুণরা কথা বলেছেন, তারা তরুণ, আর আমরা যেখানে দাঁড়িয়েছিলাম আমরা হচ্ছি তাদের মানে পিতা মাতা আর কি। আমার ক্ষেত্রে আমার সন্তানেরা ইনভলভ ছিল, মা হিসেবে আমি সেই অনুভূতিটাকে ধারণ করি। দল হিসেবে আমার দল সর্বতোভাবে সম্পৃক্ত থাকলেও দলীয়ভাবে আমাদের যাওয়ার সুযোগ ছিল না। জুলাই নিয়ে বলার একটা কথাই আছে, জুলাই ততদিনই টিকে থাকবে যতদিন আমরা এক জায়গায় থাকব। এর বাইরে আমার মনে হয় সবাই ব্যাগ গোছানোতে অনেক ব্যস্ত, আমি নিজেও তাই। আপনারা যদি ক্ষমা করেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।